প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি মাছ ধরা কেন্দ্রিক ঘটনা। যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে তারা আমার নিকটস্থ আত্মীয়। তাদের মুখ থেকে আমি গল্পটি শুনেছি এবং এখন আমি আপনাদেরকে বলবো। যেখানে এই ঘটনাটি ঘটেছে সেটি ঠাকুরগাঁও জেলার খরমখুয়াডিঘি সংশ্লিষ্ট ঘটনা। ঘটনাটি দুটি মানুষের সাথে ঘটেছে, সে নিজে এবং তার ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনা। তবে তার আগে আমি আপনাদেরকে খরমখুয়াডিঘি সম্পর্কে কিছু বলতে চাই। খরমখুয়াডিঘি অতি প্রাচীন একটি দিঘি, যেখানে অনেক আগে অনেক জিন বাস করত এবং দিঘিটি অত্যন্ত ভয়াবহ ছিল। এবং দিঘিটি ভয়াবহ থাকলেও অনেক মানুষের উপকার করত সেই জিনগুলো। তো ওই দিকে আর আমি না যাই, অন্যদিন ওই ঘটনাটি বলবো। এখন আমি আপনাদেরকে যে ঘটনাটি ঘটে গেছে মাছ ধরা কেন্দ্রিক, সেই ঘটনাটি বলতেছি। একদিন রাজু মিয়া তার ছেলেকে নিয়ে খরমখুয়াডিঘিতে মাছ ধরতে যায় এবং রাজু মিয়া একটি জাল এবং তার ছেলেকে একটি থলে হাতে ধরিয়ে দেন এবং বলেন যে আমার সাথে মাছ ধরতে চলো। তবে এখানে রাজু মিয়ার যেরকম মাছ ধরার স্বভাব ছিল সেরকমই তার ছেলেরও মাছ ধরার স্বভাব ছিল। তখন বাপ ও ছেলে মিলে তারা দুজনে মাছ ধরতে সেই খরমখুয়াডিঘিতে যায় এবং রাজু মিয়া মাছ ধরতে থাকে এবং তার ছেলে পানির পাশে দাঁড়িয়ে থাকে। পর্যায়ক্রমে এক পাশ থেকে মাছ ধরতে ধরতে তারা বাপ ছেলে মিলে সামনের দিকে আগাতে থাকে এবং দিঘিটা অনেক বড় হওয়ার কারণে তারা যেখান থেকে মাছ ধরতেছিল তার বিপরীত পাশে অর্ধেকটা দিকে চলে গেছে। তবে খরমখুয়াডিঘির এক পাশে মানুষের বসতি এবং অন্য পাশে পবিত্র গুরুস্থান। তারা যে পাশে মাছ মারতে শুরু করেছিল তার বিপরীত পাশে গুরুস্থানটি ছিল। তারা গুরুস্থানের মাছ বরাবর মাছ ধরতে ধরতে চলে যায়। গুরুস্থানের বিপরীত পাশে যখন মাছ ধরতেছিল তখন রাজু মিয়া পানিতে মাছ ধরার সময় যে জালটা ফিকে তার কিছুটা সামনে মনে হয় যে আরেকজন জাল ফিকতেছে। এভাবে কয়েকবার রাজু মিয়া জাল ফিকার পরে দেখতেছে যে সামনে আরেকজন জাল ফিকতেছে। তবে রাজু মিয়া বলে যে কেউ এখানে দাঁড়া, একসাথে জাল ফিকি, এভাবে জাল ফিকলে তো মাছ ধরা যায় না, সামনে তুই ডিস্টার্ব করতেছিস আমার, তোর জন্য আমি এদিন মাছ পাচ্ছি না। তবে তুই আর আমি যদি একসাথে জাল ফিকি তাহলে তুইও মাছ পাবি, আমিও মাছ পাবো। এভাবে রাজু মিয়া বলতে থাকে এবং সামনের দিক আগাতে থাকে। কিছুটা সামনে যায়, দেখা যায় কেউ নেই। যখন রাজু মিয়া আবার জাল ফিক দেয় তখন দেখা যায় সামনে আবার কেউ জাল ফিক দিছে। তখন রাজু মিয়া রাগান্বিত হয়ে যায় এবং বলে যে কে এভাবে আমাকে ডিস্টার্ব করতেছিস, তুই নিজেও ধরতেছিস না, আমাকেও ধরতে দিচ্ছিস না। এভাবে কিছুক্ষণ চলার পরে রাজু মিয়া যখন আরেকবার একটা ফিক দেয় তখন তার জালে অনেক বড় কিছু লাগিয়ে গেছে এইরকম তার ছেলেকে বলে এবং জালটা আস্তে আস্তে টানতে থাকে। জালের ভিতরে বড় মাছ যেভাবে লাগলে যেভাবে জাল একদিকে টানে নিয়ে যায় অথবা জালটা টানে নিয়ে যাচ্ছে অথবা জালের ভিতরে মাছটা নড়াচড়া করলে যেরকম জালিয়ার বুঝতে পারে সেরকম রাজু মিয়ার মনে হচ্ছে। এবং রাজু মিয়া তার ছেলেকে বলতেছে যে বাবা অনেক বড় মাছ লাগছে, তো একটু কাছে আয়, আমার জালটা অনেক টানাটানি করতেছে। তখন রাজু মিয়ার পাশে যায় এবং হালকা পানিতে নামেও পড়ে। তখন রাজু মিয়া ও তার ছেলে জালটা পানি থেকে টানে উপরে উঠাইছে। তখন রাজু মিয়া জাল ঝাড়তেছে, এমন সময় দেখতে পাচ্ছে যে জালের ভিতরে একটা মানুষের আস্ত মাথাটার চুল, কান, নাক, চোখ সবকিছু আস্ত আছে। তখন রাজু মিয়ার ছেলে অনেক ভয় পায় যে বাবা এটা কি। আর আগে থেকেই বলা ভালো ছিল যে রাজু মিয়া অনেক সাহসী ব্যক্তি ছিল। তখন রাজু মিয়া মাথাটির একটি কান ধরে এবং একটা ঘুর দিয়ে গুরুস্থানের ওইদিকে ফিকে দেয় এবং রাজু মিয়া তার ছেলেকে বলে বাবা ভয় পাস না, এটা তেমন কিছু না, তুই ডাঙায় থাক আর আমি জাল ফিকি। তখন রাজু মিয়ার ছেলে ডাঙায় থাকে এবং রাজু মিয়া মাছ মারতে শুরু করে। তো যখনই মাথাটা জালে লাগছে তারপর থেকে রাজু মিয়া জাল ফিকতেছে, কিন্তু সামনের দিকে কেউ আর জাল ফিকে না। এভাবে রাজু মিয়া যে পাশে প্রথম মাছ ধরতে শুরু করে সম্পূর্ণ ডিঘিটায় ঘোরার পরে আবার সেই জায়গায় চলে আসে এবং তার ছেলে বলে যে বাবা আজকে তো এরকম হয়েছে, অনেকটা ভয়ও লাগতেছে, তো চলো আজকে বাসায় চলে যায়, এখন আর মাছ মারবো না। তখন রাজু মিয়া বলে যে আচ্ছা বাবা তাহলে চলো। তো ডিঘিটার যেখানে নাম ছিল রাজু মিয়া, নামার সময় উপরেরটা উঁচু এবং নিচেরটা খাল, এবং যখন উঠবে তখন নিচেরটা খাল উপরেরটা উঁচু। তো তখন রাজু মিয়া তার ছেলে নিচ থেকে উপরে উঠে এবং উপরে ওঠার পরে আবার নিচের দিকে নামতে হয়। যখনই রাজু মিয়া ও তার ছেলে উপরে উঠে গেছে তখন রাজু মিয়া ও তার ছেলে দেখতেছে যে তারা যে উঁচু একটা মাটির একটা পাহাড়ের মতো যে একটা উঁচু জায়গা আছে যেখানে দাঁড়ায় আছে,
তার চারদিকে অনেকগুলো শূকর ওই মাটির যে স্তূপটা আছে তার চারপাশে ঘোরাঘুরি করতেছে এবং শূকরগুলো উপরে উঠে আসতে পারতেছে না। এটা দেখে তো রাজু মিয়ার ছেলে অনেক ভয় পেয়ে গেছে যে এগুলো কি হচ্ছে আমাদের সাথে। তখন রাজু মিয়া ও তার ছেলে কিছুক্ষণ এখানে বসে থাকে এবং সূরা দোয়া দুরুদ যা তারা জানে তা পড়তে থাকে। এভাবে পড়তে পড়তে কিছুক্ষণ সময় পর সেই শূকরগুলো সেখান থেকে চলে যায় এবং রাজু মিয়া ও তার ছেলে মাটির যে স্তূপটা আছে তার নিচের দিকে নামতে থাকে এবং নামার পরে একটু যখন আগায় যায় তখন ওই ডিগির পাশ থেকে একজন বলতেছে যে ভাগ্যটা আজকে অনেক ভালো, তুই আজকে বেঁচে গেলি, না হলে তুই আজকে আমার কাছে মারা পড়। তখন রাজু মিয়া বলে যে তুই আমার কি করতে পারবি করিস, আমি প্রতিদিন এই ডিগিতে মাছ ধরতে আসবো, তোর যদি কিছু করার থাকে তুই করতে পারিস। এইভাবে যখন রাজু মিয়া বলে তখন মানে যে ওই রকম ভাবে কথাটা বলছিল যে জিনটা, তো ওই জিনটা বলে যে তুই সাবধানে আসিস, না হলে তোর কিছু ক্ষতি হইতে পারে, তুই আমাদের সাথে লাগিস না। এরপরে রাজু মিয়া ও তার ছেলে বাড়িতে চলে আসে এবং এরপর থেকে রাজু মিয়া যেদিন মাছ ধরতে যায় তার ছেলেকে বলে যে বাবা চলো আজকে মাছ ধরতে যাব। তখন রাজু মিয়ার ছেলে বলে যে বাবা তোমাকে মাছ ধরতে যাওয়ার দরকার নেই, তুমি বাসায় থাকো, আর আমি যাইতে পারবো না মাছ ধরতে। ওই দিন অনেক ভয় লাগে আর ওই দিনের ওই ঘটনাটা অনেক ইয়া লাগে, কিন্তু তাও রাজু মিয়ার মাছের প্রতি অন্য লেভেলের একটা মানে শখ থাকার কারণে রাজু মিয়া প্রতিদিনে মাছ মারতে যায়। তো তারপরে আর এমন কিছু ঘটে নাই রাজু মিয়ার সাথে। রাজু মিয়া যায় প্রতিদিন মাছ ধরে বাসায় নিয়ে আসে। তারপরে রাজু মিয়া মৃত্যুবরণ করে স্বাভাবিকভাবে, কিছু বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে এবং তার ছেলে এখন পর্যন্ত জীবিত আছে এবং তার ছেলেই আমাকে এই ঘটনাটি বলছে। তো এখানে আমি আমার ঘটনাটি শেষ করলাম। তবে তার আগে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, তাদের কাছে আমার একটাই মাত্র চাওয়া, আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাবো শুধু আপনাদের জন্যই, কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না। আমার ইচ্ছা যে আপনারা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করবেন এবং আপনাদের যাদের অনেক ঘটনা আছে বাড়িতে ঘটে গেছে তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ঘটনাগুলো পাঠিয়ে দেবেন, তাহলে আমি এই ঘটনাগুলো সবাইকে জানাতে পারব। এই বলে আমি আমার ঘটনাটি এখানেই শেষ করলাম।